সমিতির মহাসচিব ইমরান হাসান, স্বাগত আপনাকে। ধন্যবাদ। এই তো জ্বালানি সংকট মাসের বেশি হয়ে যাচ্ছে এবং দেশে এটা পরিবহন খাতেও একটা প্রভাব পড়ছে, পাশাপাশি নিত্যপণ্যের দামেও কিন্তু এর প্রভাবটা পড়ছে। তো আসলে কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার? দেখুন, এটা নতুন করে বলার কিছু নাই। যে কোনো অজুহাতেই বাজারে জ্বালানি সংকট বলেন, নিত্য প্রয়োজনীয় সংকট বলেন, সব কিছু লেগেই আছে আজকে বহুদিন যাবৎ। আপনি দেখেন, শুধু এক মাস না, বিগত ৩-৪ মাস যাবৎ এলপিজি শর্টেজে আছি আমরা। সরকার নির্ধারিত দামে আমরা এলপিজি পাচ্ছি না, কিন্তু আবার টাকা বেশি দিলে এলপিজি পাওয়া যাচ্ছে। এখন তেলের ক্ষেত্রে একই অবস্থা, সারা দিন পাম্পে দাঁড়িয়ে থেকেও আমাদের গাড়িগুলো তেল পাচ্ছে না। আবার কিছু কিছু জায়গায় বাইরে টাকা দিলে তেল পাওয়া যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ওভার কস্ট এবং সারা দিন গাড়িগুলো বসে থাকা এবং চাহিদা অনুযায়ী তেল না পাওয়া, এটার ইম্প্যাক্ট কিন্তু টোটালি আপনার আমাদের জিডিপিতে পড়বে। এমনি আমাদের জিডিপি সর্বনিম্নমুখী আছে এখন। এখন সামনে কি হবে? এখন আমাদের মতো ছোট ব্যবসায়ীদের উপরে আবার এনবিআর এর খড়ক নেমে আসছে। তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, ভ্যাটের নামে, এই নামে, সেই নামে। এখন আমরা কই যাব? এখন এই যে এলপিজি সংকট সেই যুদ্ধের আগে থেকেই শুরু হয়েছে, সেটা তো সমাধান হয়নি। যুদ্ধের কারণে টোটাল সংকটটা এমন এক জায়গায় গিয়েছে যে আমরা এখন নাভিশ্বাস অবস্থা, আমাদের ক্রেতা কমে গিয়েছে, কারণ জনজীবনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমাদের কিছু পর্যটন সেক্টরে ব্যবসা আছে, সেখানেও আপনার সরকার স্পেসিফিক কোনো নির্দেশনা দেয়নি যে ওইটা কি অবস্থায় খোলা থাকবে। অ্যাজ ইউজুয়াল সবার মতো বলে দিয়েছে যে মানে 7টার পরে আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ থাকবে। এখন আমাদের একটা বিশাল সেক্টর পর্যটন জুড়ে, সেই পর্যটনে হোটেল মোটেল আপনার ধরেন রেস্টুরেন্ট সেখানে আছে, সেখানের ব্যাপারে কোনো আপনার সঠিক নির্দেশনা এখন আমরা পাইনি। অ্যাজ ইউজুয়াল সবার সাথে তো সরকার সেখানে তো ভ্যাট ট্যাক্স পাবে না, এবং সেখানে একটা বিশাল জনগোষ্ঠী কাজ করে। তেলের জন্য আমাদের ট্যুরিস্টরা বিভিন্ন জায়গায় যেতে পারছে না। তেলের টোটাল ইম্প্যাক্টটা কী হবে? এমনি আমাদের কোভিডের পর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, এরপরে দেখেন 5ই আগস্টের পরে তো এই পর্যন্ত ব্যবসা আমাদের নর্মাল হয় নাই। তো এখন নতুন গভর্নমেন্ট আসছে, আমরা আসলে অনেক প্রত্যাশা সাধারণ মানুষের নতুন গভর্নমেন্টের উপরে। তো নতুন গভর্নমেন্ট চেষ্টা করছে, কিন্তু আমরা আশাবাদী না। আমাদের আরও কিছু, এখন তারা জুলাই নিয়ে ব্যস্ত। ধরেন সংসদ খুললেই দেখলাম যে জুলাই ছাড়া আর কোনো কথা নাই। এটা কি 1 বছর প্রসপন্ড করে দিয়ে এখন যে আমাদের সারা বিশ্বে বৈশ্বিক যে ক্রাইসিস চলছে, সেই ব্যাপারে আমরা মনে করি যে সবার মনোযোগ দেওয়া উচিত। কারণ এই জুলাই 5ই আগস্ট থেকে যে শুরু হয়েছে, জুলাই করে সাধারণ ব্যবসায়ীরা পথে বসার জোগাড়, সমস্ত ইন্ডাস্ট্রিজগুলো সিক হয়ে যাচ্ছে। আপনি এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে টোটাল দেশটা কলাপস করবে। আমরা শুনেছি জিডিপি এবার মাইনাসে চলে যেতে পারে, একটা দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। অনেকের টক শোতে শুনছি, বিভিন্ন বিজ্ঞ লোকগুলো বলছে আমাদের ছোট ব্যবসায়ীদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এরপরে দেখেন বাজারে শর্টেজ, কিন্তু আপনি টাকা দিলে পাচ্ছেন। তেলের দাম বাড়তি, গত বছরের তুলনায় গরুর মাংস আমার 100 টাকা অলমোস্ট দাম বেশি। এখন ধরেন ব্রয়লার মুরগির দাম গত বছর থেকে 80 থেকে 90 টাকা পার কেজিতে বেশি। 220 টাকা, 230 টাকা, 240 টাকা ব্রয়লার মুরগি চলে গেছে। যেখানে সোনালী মুরগি সেটাও আপনার 400 টাকার উপরে চলে গেছে। বাজার নিয়ন্ত্রণের বাইরে। যখনই কোনো ক্রাইসিস হয় তখনই বড় বড় ব্যবসায়ীরা কোনো না কোনো অজুহাতে এই বাজার থেকে টাকাগুলো হাতিয়ে নেয়। কখনো ইম্পোর্টের অজুহাত, কখনো তেলের অজুহাত, কখনো করোনার অজুহাত। আর আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, যারা আমরা চাইলেই আমাদের রেস্তোরাঁয় আমরা প্রোডাক্টের দাম সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা করতে পারি না। আমাদের বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, বহুবার বলেছি, বারবার হাত বদল হচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে, আপনি দেখবেন বেকারত্ব যত বাড়বে তত মানুষ এই ফুটপাত বলেন, স্ট্রিট ফুড বলেন, সব জায়গায় কিছু না কিছু নিয়ে বসে যাবে। বেকারের অবস্থা এত ভয়াবহ যেটা আপনি দেখবেন অলিতে গলিতে এমন কোনো জায়গা নেই যে স্ট্রিট ফুড নাই। এই স্ট্রিট ফুডদের আমি নিরুৎসাহিত করছি না, কোনো চয়েস নাই, কিন্তু আমাদের যারা কমপ্লায়েন্স মেনে আমরা ব্যবসা করছি, আমাদের ব্যবসাগুলো এখন হুমকির সম্মুখীন। স্ট্রিট ফুডের কোনো কিছুই করতে হয় না, ভ্যাট ট্যাক্স, বিদ্যুৎ বিল বলেন, আপনার সরকারের কোনো কমপ্লায়েন্স কিচ্ছু করতে হয় না। তারা একটা ওপেনলি ব্যবসা করতে পারছে, তাদের কোনো খড়গও নাই। কিন্তু আমরা যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করছি, সরকারে ভ্যাট দেই, ট্যাক্স দেই, আপনি জানেন কিনা জানি না, রিসেন্টলি আমরা এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের এই আপকামিং আপনার বাজেট, কেমন বাজেট চাইতে আমরা বসেছিলাম। তার পরের দিনই বিশাল অভিযান শুরু হয়েছে। আমরা সরকারকে বলেছি যে, আমরা এনবিআর চেয়ারম্যানকে বলেছি, আসেন আমরা একসাথে কাজ করি, আপনারা যদি আমাদের সমিতির কথা শুনেন আমরা 4 গুণ বেশি রেভিনিউ আদায় করে দিব। হ্যাঁ, উনি পজিটিভ কথা বলেছেন, কিন্তু উনি একা কতটুকু পারবেন? আমরা চাই সরকারের
অর্থমন্ত্রী মহোদয়, অন্যান্য যদি প্রাইম মিনিস্টার নিজে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি বসতে পারেন, ছোট ব্যবসায়ীদেরকে নিয়ে একটু বসা উচিত। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো ক্রাইসিসে আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে আমাদের ব্যবসাও ডিপেন্ডেন্ট। আজকে যদি আমাদের এই শ্রমিক যদি বেকার হয়ে যায়, লক্ষ লক্ষ শ্রমিক, তাহলে আমরা কোথায় যাব? আমাদের বিজনেস তো ওই ইন্ডাস্ট্রির সাথে একটা চক্র, আমরা একসাথে কাজ, আমরা ওনাদের ব্যবসা ভালো হলে আমাদের ব্যবসা ভালো হবে। এখন আমরা দোকান খুলে বসে আছি, সন্ধ্যা 7টার পরে যদি মার্কেট বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের রেস্তোরাঁয় কারা খাবে? একটার সাথে কিন্তু একটা রিলেটেড। তো আমরা মনে করি, যদি আমরা অলরেডি আমাদের রেস্তোরাঁ থেকে ঘোষণা দিয়েছি আননেসারি এসিটা যেন না চালায়, 24-এর উপরে যেন টেম্পারেচার থাকে। আমাদের অন্যান্য যেমন হোটেলগুলোতে আমরা নির্দেশনা দিয়েছি যে গিজারগুলো একটু কমিয়ে রাখতে, যাতে গিজারের টেম্পারেচারটা কমিয়ে রাখা যায়, যাতে কম বিদ্যুৎ খরচ হয়। আমরা ওইখানে বিভিন্ন নির্দেশিকা দিয়েছি আমাদের ভোক্তাদেরকে যে আননেসারি আমরা বিদ্যুৎ সাশ্রয় হই। তো এইখানে সরকারের একটা বড় ইনভলভমেন্ট দরকার, যে আমরা যদি সবাই মিলে কৃচ্ছ্রতা সাধন করি, তাহলে কিন্তু আমরা সবই খোলা রাখতে পারবো। এখন আপনি মার্কেট যদি বন্ধ রাখেন, সরকার রেভিনিউ পাবে না। আবার মার্কেট যদি বন্ধ রাখেন, ওই কাস্টমার বাইরে যাবে না, আমাদের খাবার খাবে না, তারা তো স্ট্রিট ফুডে খাবে। তাহলে আমরা মাস শেষে আমাদের কর্মচারীর বেতন, ইউটিলিটি বিল, আমাদের ভ্যাট, ট্যাক্স, এগুলি কোত্থেকে দিব? এখন একটা অবস্থা যে আমাদের গত বছর যা ব্যবসা হয়েছে এবছর বাড়তে দিতে হবে। আমাদেরকে তো প্রেশার করে লাভ নেই। আমরা বলেছি আসেন একসাথে কাজ করি, একটা রেস্তোরাঁও যেন ভ্যাটের আওতার বাইরে না থাকে, একটা স্ট্রিট ফুডও যেন ভ্যাটের আওতার বাইরে না থাকে। আমরা বলেছি আসেন যারা ট্যাক্স দিচ্ছে না আইডেন্টিফাই করেন, কিন্তু যারা ট্যাক্স দিচ্ছে, যারা ভ্যাট দিচ্ছে, এনবিআর যত কথাই বলুক, ওনাদের পলিসিতে অনেক ঝামেলা আছে। ওনারা এত জটিল পলিসি, এই এনবিআর চেয়ারম্যান উনি আছেন, কতদিন থাকবেন আমি জানি না, উনি চেষ্টা করছেন ফ্লেক্সিবল করার জন্য, কিন্তু টোটাল এনবিআরটিতে একটা আপনার চক্র, আমি বলবো এটা সবাই জানে যে আমরা সাধারণ মানুষরা, সাধারণ ছোটোখাটো ব্যবসায়ীরা আমরা জানি যে আমাদেরকে কত স্রোতের বিপরীতে ব্যবসা করতে হয়। এরপরে ধরেন যখনই সরকারি কর্মকর্তা নতুন কোনো পজিশনে আসে, যেমন ভোক্তা অধিকার আসে, উনি বিভিন্ন ক্যামেরা নিয়ে গিয়ে আমাদের দেশের ইমেজ বলেন, বিজনেসের ইমেজ বলেন, 12টা বাজায় ফেলছে। আপনি একা যান, আপনি এই নাম সর্বস্ব সাংবাদিকদেরকে নিয়ে যান, ক্যামেরা নিয়ে আমাদের যে তিল করে ব্র্যান্ড, সেগুলো ড্যামেজ করছে। টোটাল দেশে একটা অরাজকতা চলছে। আমি এই নতুন গভর্নমেন্টের কাছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে, এবং আমি এই দেশের একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে আহ্বান করব, আপনারা জুলাইটা আগামী 1 বছর একটু পজ দেন, 1 বছর পরে দেশটাকে ঠিক করেন, তারপর জুলাই নিয়ে আপনারা বসেন। দয়া করে সংসদে আমাদের যে দেশের বিশাল ক্রাইসিস চলছে, সাপ্লাই চেনে বিশাল সমস্যা হচ্ছে, সমস্ত জায়গায় একটা অরাজকতা চলছে, চেষ্টা করছে গভর্নমেন্ট। কিন্তু এখন আমরা মনে করি যে বিরোধী দল যারাই আছেন, আমাদের সরকারি দল যারা আছেন, এবং যারা রাজনীতির বাইরে আছেন, কিভাবে একটা একসাথে ইউনাইটেড করা যায় সারা দেশের মানুষকে। আপনারা দেখছেন যে পলিটিক্যাল ক্রাইসিস আমরা দেখছি যে সামনে আরও আসবে। কারণ আমি বলতে চাই একটা ছোট ব্যবসায়ী হিসাবে, আমি আওয়ামী লীগের আমলেও বলেছি যে আপনাদের ওই রাজনীতির আপনার ফল ভোগ করতে হবে, ওনারা ভোগ করছে। এখন যারা রাজনীতিতে আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদেরকেও আমরা বলবো যে ইনক্লুসিভ চাই, আমরা সবাইকে চাই। যারা দোষী, যারা অপরাধী, যারা লুটেরা, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেন। আর যারা সাধারণ মানুষ, তারা যেন রাজনীতি করতে পারে এবং একসাথে ইউনাইটেড করতে পারে। বিভাজন আর কত হবে আমাদের দেশে? এই বিভাজনের বলি হচ্ছে আমরা ছোট ছোট উদ্যোক্তারা, ছোট ছোট ব্যবসায়ীরা। বড় ব্যবসায়ীরা তো ব্যাংক থেকে ফ্যাসিলিটিস পাচ্ছে, তারা অনেক সময় যাদের সুবিধা অনুযায়ী ব্যাংক থেকে লোন মকুফ করাতে পারছে, তারা ধরেন সমস্ত ফ্যাসিলিটিস তারা পাচ্ছে, আবার তারা দেউলিয়াও হচ্ছে। আবার এক শ্রেণীর আছে যে এই সরকার আসছে, হয়তো তাদের এই কী বলে তাবেদারি করে কিছু লোক আবার কিছু লুট করবে। আমরা দেখছি সরকার কনসার্ন, এটা কতদিন থাকতে পারবে। এখন এই ক্রাইসিসের মধ্যে সরকার একটা বিশাল ক্রাইসিসের মধ্যে ক্ষমতা গ্রহণ করেছে। আমরা সাধারণ মানুষ আশাবাদী যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসছে, যেভাবে আসুক, যে কোনো উপায়ে আসুক, আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট পেয়েছি। এখন এই গভর্নমেন্টকে আমরা কাজ করার সুযোগ দিতে চাই। আমরা চাই ওনারা সত্যিকারের ফলপ্রসূ ডিসিশন নেবে। অবশ্যই ওই সংশ্লিষ্ট খাতের সবার সাথে যেন বসে, ওই তথাকথিত ওই কিছু লোকজন নিয়ে বসে ওনারা যদি ডিসিশন নেয়, প্রপার ডিসিশন আসবে না। আমরা মনে করি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের সেক্টরটা অনেক বড় সেক্টর,
4,82,000 রেস্তোরাঁ আছে সরকারি হিসেবে, এবং আমাদের সেক্টরে 2 কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমাদের 30 লক্ষ শ্রমিক সরাসরি কাজ করছে। আমাদের সেক্টরকে ডেভেলপ করলে আমরা বলেছি যে এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা স্কিল পিপল তৈরি করতে পারবো মিনিমাম 10 লক্ষ। ওই ধরনের ভিশনারি আমরা কাউকে দেখছি না কথা বলার জন্য। ইমরান হাসান, খুবই সংক্ষেপে একটা উত্তর দেবেন, সেটা হচ্ছে এখন তো বিভিন্ন পরিস্থিতি আপনি তুলে ধরলেন, এগুলোকে যদি সংক্ষেপে আপনাদের দাবি দেওয়া হিসেবে আপনি উপস্থাপন করেন, তাহলে কোন কোন বিষয়ে এখন সরকারের কাজ করা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, বিগত সরকারের আমলে দেখেন ওই যে 29শে ফেব্রুয়ারির দুর্ঘটনার পরে একটা টাস্ক ফোর্স হয়েছিল যে আমরা যে 13টা অধিদপ্তর নিয়ে কাজ করছি বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে, এবং আমাদেরকে প্রতি বছর লাইসেন্স রিনিউ বিভিন্নভাবে হয়রানির চরম পর্যায়ে, এবং এটা স্রোতের বিপরীতেই আমাদের কাজ করতে হয়। এখন যারা ক্ষমতা আছেন তারা বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু তখন আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন। ওনারা বলেছেন যদি কখনো ওনারা ক্ষমতায় যায় টোটাল একটা ওয়ান স্টপ সার্ভিসের জন্য চেষ্টা করবেন। কিন্তু বিগত সরকারের সময় আমাদের এই টাস্ক ফোর্স হয়েছিল একটা সমস্ত অথরিটিকে নিয়ে, 2টা মিটিং মাত্র হয়েছিল, এরপর তো সরকার চেঞ্জ হয়ে গেল। এরপরে ধরেন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারাও দেশটার 12টা বাজায় দিয়ে গেল। এখন যারা আসছে তারা একটা বিধ্বস্ত জায়গায় পেয়েছে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য জায়গাগুলোতে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তো মোটামুটি আছে। কারণ আমরা বলতে চাই এই সরকারকে, আপনারা যদি এখনই উদ্যোগ নেন, সেই টাস্ক ফোর্সটা যদি চালু করেন, আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস চাই। এবং এই সেক্টরটার সাথে হেলথ ভেরি ইম্পর্টেন্ট। হেলথের যে কীরকম আপনি হেলথে একটা বিশাল বরাদ্দ দিবেন জনগণের টাকা, আবার এই সেক্টরটাকে আপনি একটা হেলদি ফুড না দেওয়ার কারণে, সেফটি ফুড না দেওয়ার কারণে এদের ম্যাক্সিমাম পিপল অসুস্থ হয়ে সেখানে ট্রিটমেন্ট নিচ্ছে। তো আমরা দরকার হচ্ছে আগে গাছটাকে বাঁচানো, তারপরে আমরা ভালো ফল পাবো, ভালো সার দিব। তো আমরা চাই আমাদের সেক্টরটাকে একটা অর্গানাইজড করে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করা হোক, যেই পরিকল্পনায় সমস্ত অধিদপ্তর নিয়ে আমরা নিরাপদ খাদ্য এবং আমাদের যে সেক্টরে আমাদের যে কমিউনিটি প্রোডাক্টস আছে, বিভিন্ন কনজিউমার গুডস আছে, এই গুডসগুলো আমরা ন্যায্য মূল্যে পাই, এবং বাজারে যাতে একটা সত্যিকারের বাজার বিপণন ব্যবস্থাটা হয়, যাতে বাজারে আমরা সব সময় সারা বছর একটা ন্যায্য দামে প্রোডাক্ট পেতে পারি, বাজারে যাতে সিন্ডিকেট না থাকে, এবং আমরা যাতে সরকারকে প্রপার রেভিনিউ দিতে পারি। সরকার তো চলতে হলে টাকা লাগবে, তো সেই টাকা যদি এই আশেপাশে ভাগ করে খেয়ে ফেলে তাহলে তো আর সরকার পেল না। পরিস্থিতি স্বাভাবিক হবে সামনে, এই প্রত্যাশা রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব কোনো এক সময়। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে আজকে জ্বালানি সংকটে নিত্যপণ্যের বাজারে কি পরিস্থিতি হচ্ছে এই বিষয়ে আলোচনার জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ফিরছি একটি বিরতির পর।